আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? প্রচণ্ড শীত। এই শীতের ভিতরে আপনাদের জন্য একটু ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটা যদি আপনারা ঠিকমতো করেন বা দেখেন, তাহলে কিন্তু আপনি চাকরি পরীক্ষায় 1 নাম্বার অথবা 2 নাম্বার কিন্তু অনায়াসে কমন পাবেন। এটা আপনাদের যে কোনো পরীক্ষায় সেটা যে পরীক্ষাই হোক না কেন, চাকরির পরীক্ষার জগতে যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি 1 থেকে 2 মার্কস কিন্তু এই সুদ কষা থেকে কিন্তু কমন পাবেন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এখান থেকে আপনারা সব সময় প্রশ্ন কমন পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ। প্রচণ্ড শীত, এই শীতের ভিতরে আমরা লাইভে যুক্ত হয়েছি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আমাদের আলোচনার যে বিষয়টা, এটা আপনাদের প্রত্যেকেরই কমন একটি বিষয়। আপনারা প্রত্যেকেই এটা জানেন যে এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে সুদ কষা। অর্থাৎ এখান থেকে আমরা 2টি ফরম্যাটে অঙ্ক করে থাকি, একটি হচ্ছে সরল সুদ এবং একটি চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই দেখেন অনলাইন প্ল্যাটফর্ম, অনেকেই বলে যে এখান থেকে সূত্রের সাহায্যে অঙ্ক করবেন, না এখানে আপনারা ঐকিক নিয়মের সাহায্যে করবেন। সবথেকে বেটার ওয়ে হচ্ছে, আপনি যদি ঐকিক নিয়মটা বোঝেন, তাহলে এখানে যে সূত্রগুলো ব্যবহার হয়েছে সেই সূত্রের সাহায্যে যদি আপনি কৌশলে অঙ্কগুলো করতে পারেন, তাহলে কিন্তু খুব স্বল্প সময়ে আপনি সমাধানগুলো করতে পারবেন। চলুন আমরা একটু সুদ কষার যে ফরম্যাটগুলো রয়েছে, যে সূত্রগুলো রয়েছে এখানে, এগুলোর সাথে আমরা একটু আলোচনা করে নিই। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, সুদটা কি? সুদ আপনারা প্রত্যেকে জানেন, সুদ হচ্ছে কি, যে বাৎসরিক হতে পারে, মাসিক হতে পারে, ডে বাই ডে হতে পারে। আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকটি মানুষই আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংক থেকে কম বেশি প্রত্যেকেই একটা ঋণের প্রচলন রয়েছে, বা এলাকাভিত্তিক বিভিন্ন এনজিও সমিতি রয়েছে। এখানে মানে সুদের যে হারটা, এটা হচ্ছে কি বাৎসরিক হতে পারে, মাসিকও হতে পারে। কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ বাৎসরিক হারে সুদের হারটা আমরা নির্ণয় করব। তাহলে 10% যদি সুদের হার হয়, তার অর্থ হচ্ছে 1 বছরে 100 টাকার আপনি 1 বছরে 100 টাকা সুদ দেবেন হচ্ছে 10 টাকা। এই বিষয়টা এখানে বোঝানো হয়। তাহলে 10% সুদে, বাৎসরিক 10% সুদে আপনি যদি 500 টাকা একজনের কাছ থেকে নেন, তাহলে যদি বলে 3 বছর পর, তাহলে আপনি কত টাকা দিবেন? যদি এরকম টাইপের কোনো প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্নটা আপনারা কিভাবে সমাধান করবেন? দেখেন, আমি আবারও বলি যে বার্ষিক 10% হারে, এখানে আমরা যদি লিখি বার্ষিক 10% হারে বা হার সুদে 500 টাকার 5 বছরে সুদ কত টাকা? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, বলছে বার্ষিক 10% হারে সুদে 500 টাকার 5 বছরের সুদ কত টাকা? তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। আপনি কিন্তু এখানে বিষয়টা বুঝতে পারছেন যে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে? আবার 500 টাকার 1 বছরের সুদ, মানে 500 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে? আপনি কিন্তু ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবেন। এবং ঐকিক নিয়ম ছাড়াও আপনি যদি এই অঙ্কটা যদি আমাদের যে মুনাফার যে সূত্রটা রয়েছে, সেই সূত্রের সাহায্যে যদি সমাধান করেন, তাহলে কিন্তু আরও সহজভাবে কিন্তু সমাধানটা করতে পারবেন। দেখি আমরা আগে ঐকিক নিয়মটা দেখি। এখানে আমরা যদি লিখি 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ অবশ্যই কম হবে। কম হওয়ার অর্থ হচ্ছে এখানে ভাগ হয়ে যাবে। আবার যদি এখানে আমরা 500 টাকার 5 বছরের সুদেরটা বের করতে চাই, তাহলে বেশি হইলে এখানে আমাদের এই মানটাকে আমরা গুণ করে দিব, এই যে, তখন কিন্তু আমরা এখানে শূন্য কেটে দেব, এই শূন্য কেটে দেব, তাহলে এখানে আমাদের মানটা আসবে 250
টাকা। এই যে 250 টাকা পেয়েছি, এই 250 টাকাটা হচ্ছে আপনার সুদের পরিমাণ, অর্থাৎ আপনি 5 বছর পর 250 টাকা আপনি তাকে সুদ দেবেন, অর্থাৎ বেশি দিবেন। তাহলে এই যে সুদ, এই যে সুদটা রয়েছে, এই সুদ এবং আপনার আসলটা হচ্ছে 500 টাকা। তাহলে এই আসল, এখন এই সুদ এবং এই আসল যোগ করে হয়ে যায় আপনার সুদ আসল। তাহলে 5 বছর পর আপনার টোটাল টাকার যে পরিমাণটা দাঁড়াবে এইটাকে বলা হয় সুদ আসল। তাহলে সুদ আসল তখন আপনার হবে 500 যোগ এই যে 250। আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারি, কিন্তু এটাকে যদি আমরা ঐকিক নিয়মের সাহায্যে ছাড়া যদি আমরা বেসিকটা যদি একটু ক্লিয়ার করে যদি সূত্রের সাহায্যে সমাধান করি, তাহলে কিন্তু এটা খুব সহজেই সমাধান করতে পারবো আমরা। চলুন আমরা একটু আলোচনা করি যে আসলে এখানে কিভাবে আমরা সমাধানগুলো করতে পারি। এখন আপনার তার আগে প্রথমে জানতে হবে, যখন আমরা সূত্রগুলো নিয়ে কাজ করবেন তখন এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটি প্রতীকের আপনার মানটা জানতে হবে যে কোন মানের জন্য কোন প্রতীকটা আমরা ব্যবহার করি। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে প্রতীকটা ব্যবহার করি, সরল মুনাফাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই সমান পি আর এন এর মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ এখানে আয়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। সরল মুনাফার সাহায্যে প্রকাশ করা হয়। এবং পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, আপনারা যেটাই বলেন না কেন। তাহলে এটাকে আমরা বলতেই পারি যে মূলধন। আবার এখান থেকে আরটাকে আমরা বলবো হচ্ছে কি মুনাফার হার এবং এনটাকে আমরা বলবো হচ্ছে সময়, যে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকবে। তাহলে এই চারটি জিনিস যদি আপনি জানেন যে কোন মানের জন্য বা কোন মানের জন্য কোন প্রতীকগুলো আমরা ব্যবহার করছি এখানে, এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্কে কিন্তু এখান থেকে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি যে কোনো মান নির্ণয় করতে পারবেন। এখানে 4টি অপশন রয়েছে, এখানে 4টি প্রতীক রয়েছে, যে কোনো 3টি প্রতীকের মান দেয়া থাকবে, অপর একটি প্রতীকের মান আপনার নির্ণয় করতে হবে। যদি আপনার সরল মুনাফা, মূলধন, মুনাফার হার দেয়া থাকে তাহলে আপনি সময় নির্ণয় করতে পারবেন। যদি এখানে সময়, মুনাফার হার এবং মূলধন দেয়া থাকে তাহলে আপনি এখানে সরল মুনাফা নির্ণয় করতে পারবেন। এবং এখান থেকে এই একই প্রক্রিয়ার মাধ্যমে দেখেন পি আর এন সমান আমরা জানি এখানে আমরা আই, এখান থেকে আমরা এনটাকে রেখে দিতে পারি, এনটাকে রেখে দিয়ে পি আরটা ডিভাইডেড করতে পারি। আবার এখান থেকে দেখেন আরটাকেও রেখে দিতে পারি, আরটাকে রেখে দিয়ে আমরা পি এনটা করতে পারি। কিন্তু যখন আমরা মুনাফার হার নির্ণয় করব তখন আমরা অবশ্যই এখানে গুণ দিয়ে একটি 100% লিখে দিব, এই যে এটা লিখে দিব। তারপর আমরা এখান থেকে পি এর মানটাও নির্ণয় করতে পারি। দেখেন এখান থেকে আমরা পি এর মানটাও নির্ণয় করতে পারি। পি সমান লিখতে পারি আই ডিভাইডেড বাই কত আর এন, অর্থাৎ আমরা এখান থেকে আসলটাও নির্ণয় করতে পারি যদি যে কোনো 3টি মান আমাদের এখানে দেয়া থাকে। এখন এগুলোর সাহায্যে কিন্তু আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা নিয়ে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড শীত, এই শীতে আপনাদের পড়াশোনার অবস্থা কেমন এটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন যদি আমরা যে টাইপের প্রশ্ন যেগুলো আলোচনা করলাম, আমরা সরল মুনাফার ক্ষেত্রে মোটামুটি একটি ধারণা পেয়েছি। এখন যদি আমরা সরল মুনাফার এখানে যদি আমরা আরও একটু কাজ করি, যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা যদি সবৃদ্ধি মূল, যেটাকে আমরা মুনাফা আসল দ্বারা প্রকাশ করি, আমরা কিন্তু মুনাফা আসলটা দুইভাবে নির্ণয় করতে পারি। আমি অলরেডি আপনাদেরকে একভাবে দেখিয়েছি। আমরা মুনাফাটা নির্ণয় করে যদি আসলের সাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা মুনাফা আসলটা নির্ণয় করতে পারি। কিন্তু এটাকে কিন্তু আমরা আরও একরকমভাবে করতে পারি, যে মুনাফা আসল যেটা, এই মুনাফা আসল বলতে আমরা বুঝি হচ্ছে এখানে মুনাফা যোগ আসল। তাহলে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি আর আসলকে আমরা প্রিন্সিপাল মানে পি দ্বারা প্রকাশ করি। এখন এই আয় সমান আমরা অলরেডি পড়ে এসেছি যে পি আর এন। আমরা যদি এখন এখানে
পি আর এনটা বসিয়ে দিই, এই যে আমরা পিটা কমন নিলে তাহলে এখানে পাবো আর এন যোগ 1, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি পি সমান 1 প্লাস আর এন। তাহলে এই মুনাফা আসলকে আমরা কিন্তু সরাসরি এই সূত্রের সাহায্যে কিন্তু সমাধান করতে পারবো, অর্থাৎ মুনাফা আসল যেখানেই আমরা দেখব সেখানে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা মুনাফা আসলের মানটা, সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল বা মুনাফা আসলটা আমরা এভাবে সমাধান করব। এবার আসুন সরল মুনাফার ক্ষেত্রে জাস্ট এই দুটো জিনিস যদি আপনি জানেন, সরল মুনাফার ক্ষেত্রে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই আপনি এই দুইটা ফর্মুলা দিয়ে সমাধান করতে পারবেন। এখন চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি বিষয়টা কি? চক্রবৃদ্ধি হচ্ছে আপনার মানটা চক্রাকারে বাড়বে, অর্থাৎ প্রত্যেক বাৎসরিক যদি সুদ হয় বা 3 মাস পর পর যদি সুদ হয়, তাহলে ধরেন আপনার কাছে আপনি 500 টাকা ঋণ নিয়েছেন, 1 বছর পরে একটা সুদের পরিমাণ হয়েছে, তাহলে ওই সুদটা আপনার এর সাথে যুক্ত করার পর ধরেন 700 টাকা হয়েছে, ওই 700 টাকার পরবর্তী বছর আবার সুদের পরিমাণটা আসবে। এই যে চক্রাকারে বাড়া, এই চক্রাকারে বাড়ানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন দুইটার মাধ্যমে প্রকাশিত করা হয়। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইন্টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এইটার মাধ্যমে আমরা প্রকাশ করি। এখানে পিটা প্রিন্সিপাল, আরটা মুনাফার হার এবং এনটা হচ্ছে আসল। এখন যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি, চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করি, চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি যে মূলধনটা পাবো, এই মূলধন থেকে আমাদের আসলটা বাদ দিতে হবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে সুদ সহ আপনার কাছে যে টাকাটা রয়েছে সেই টাকাটা হচ্ছে এটা, মানে আসল এবং সুদের পরিমাণ টোটালটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ চক্রাকারে বাড়ার পর আপনার কাছে যে টাকার পরিমাণটা হয়েছে সেই মানটা, আর এই মান থেকে যখন আপনি আসলটা বাদ দিবেন তখন যে মানটা থাকবে সেই মানটাই হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ ইন্টারেস্ট যে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ যে ইন্টারেস্টটা আপনার হয়েছে, মানে যে লাভের অংশটা হয়েছে সে লাভের অংশটা। এখন সি এর মানটা এখানে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এই যে আমরা কিন্তু এই সূত্রটা যদি আমরা জানি তাহলে, এবং এটা যদি জানি, এই দুইটা যদি আমরা এখান থেকে সমাধান করতে পারি তাহলে কিন্তু এখানে। হুমায়রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইতিমধ্যেই আমাদের ক্লাসটি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে বেসিকটা আমরা শিখলাম, এই বেসিকের উপর ভিত্তি করে আমরা দেখব যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কি টাইপের প্রশ্ন এসেছে, আমরা একটু সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখেন এখানে একটু দেখেন, এখানে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা এত % সুদে কত টাকা 4 বছরের সুদ 100 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নটা আপনি পড়ার পরেই কিন্তু বুঝতে পারছেন যে এখানে আসলে প্রশ্নে চাচ্ছে কি। প্রশ্নে বলছে বার্ষিক শতকরা এত % সুদে কত টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে। তাহলে এখানে কত টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে, মানে সুদ 100 টাকা হবে কত টাকায়, মানে এখানে কত টাকায় সুদ হবে, তার মানে এখানে আপনার প্রিন্সিপাল মানে আসলটা নির্ণয় করতে বলছে, মানে যে টাকাটা আপনি নেবেন এক জায়গা থেকে নেবেন ওই টাকার পরিমাণটা নির্ণয় করতে বলছে, ওই টাকার পরিমাণটা আমরা এখানে বের করব। এখানে যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো নিয়ে একটু কাজ করি আমরা। এখানে দেখেন কি কি দেয়া আছে একটু খেয়াল করেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছি শতকরা বার্ষিক শতকরা, যখনই বার্ষিক শতকরা বলবে তার মানে আমায় বুঝে নিতে হবে এটা হচ্ছে সুদের হার। তাহলে এখান থেকে আর এর মানটা যেটা দেয়া আছে, এখানে আর এর মান দেয়া রয়েছে, এই যে একটি মিশ্র ভগ্নাংশ দেয়া রয়েছে। আপনারা জানেন যে মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে একটি অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করি, এই যে আমরা 2 দ্বারা গুণ করব 24, যখন এখানে দেয়া রয়েছে সুদ, অর্থাৎ সুদের পরিমাণ মানে ইন্টারেস্ট যেটা দেয়া রয়েছে 100 টাকা, এটা দেয়া রয়েছে, এই যে
আমরা কিন্তু এখান থেকে এখন খুব সহজে কিন্তু আমরা লিখতে পারি যে PRN সমান এই যে মানটা দেওয়া, আমাদের মানটা যেভাবেই দেয়া থাক না কেন আমরা কিন্তু সেই মানটা কিন্তু এরকমভাবে খুব সহজে কিন্তু সমাধান করতে পারবো। আপনার লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, একটু হয়তো সমস্যা ছিল। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন, পরবর্তী প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির কলেজ লেভেলে এই প্রশ্নটা এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে প্রশ্নটি আপনাদেরকে দেখাবো, এটা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ, অর্থাৎ 18তম কলেজ। এটা ঠিক আছে, এটা কলেজে এসেছিল এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা বলছে কি, সরল সুদে কোনো আসল 12 বছরের সুদাসলের 4 গুণ হলে সুদের হার নির্ণয় করতে বলছে। খুবই ইজি একটি বিষয়, আমি আবারও বলছি। দেখেন, সরল সুদে কোনো আসল 12 বছরের সুদ আসলের 4 গুণ, সুদ মানে সুদ আসলের এখানে 4 গুণ বলছে, তার অর্থ হচ্ছে সুদ আসলটা হবে 4 গুণ। এবং এখানে বলছে সুদের হারটা নির্ণয় করো। সুদের হারটা দেয়া রয়েছে। যখন এরকম টাইপের কোনো অঙ্ক আপনারা দেখতে পাবেন, তখন অবশ্যই এখানে আপনারা ধরে নেবেন যে আপনি এখানে 100 ধরে নিতে পারেন, x ধরে নিতে পারেন, ক ধরে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেটা ধরে নিতে চান। তাহলে ধরি আসল, এখানে যদি আপনি আসলটাকে যদি আপনি এখানে ক ধরে নেন, তাহলে এখানে সুদ আসল বা মুনাফা আসল যেটাকে বলা হয়, মুনাফা আসল এখানে বলছে 3 গুণ। তাহলে আপনাদের এটা জিনিস জানতে হবে যে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দেই, তাহলে যে মানটা থাকে সেই মানটাকে কিন্তু আমরা মুনাফা বলি। তাহলে এখান থেকে মুনাফা আসল থেকে যদি আমরা এখানে আসলটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি কিন্তু মুনাফাটা পেয়ে যাব। এই যে মুনাফা সমান হচ্ছে, তাহলে এখান থেকে 3 ক থেকে কটাকে বাদ দিলে এখানে আমরা পাবো হচ্ছে 2 ক। আচ্ছা, এবার আর কি দেয়া রয়েছে, সময় দেয়া রয়েছে, সময় 12 বছর। এখন আমরা বের করব হচ্ছে মুনাফার হার নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে PRN সমান, এখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করব। এই যে PN, যখনই আর এর মান নির্ণয় করব তখন আমাদের এখানে অবশ্যই একটি 100 দ্বারা গুণ করতে হবে। এই যে এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব, যে আয়ের মানটা পেয়েছি কত, আমরা 2 ক, এখান থেকে 100% লিখলাম। পি এর মানটা আসল হচ্ছে আমরা এখানে ক লিখব, এবং সময়টা লিখব হচ্ছে এই যে, আমি আবারও বলি যে এইভাবে কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারি। এই ক এবং এই ক কেটে দিব, 2 দ্বারা যদি কেটে দিই তাহলে এখানে হবে 6, এখানে 100 ডিভাইডেড বাই 6। আপনারা 2 দ্বারা যদি কেটে দেন তাহলে এখানে হবে 50 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে কিন্তু আমরা ভাগ করতে পারি যে 3/50, তাহলে 3 ষোলো 48, থাকবে এখানে 2/3। এই যে আমরা কিন্তু এইভাবে কিন্তু সমাধান করতে পারবো। আমি আসলে 3 গুণ ধরে করেছি, কিন্তু প্রশ্নে আমাদের দেয়া রয়েছে 4 গুণ। এখানে 4 গুণ ধরে করলে আমাদের হয়তো মানটা চেঞ্জ হবে, কিন্তু আমি এখানে আসলে 3 গুণ ধরে অঙ্কটা সমাধান করেছি। আপনারা 4 গুণ ধরে সমাধান করে দেখেন উত্তরটা কত আছে। এখানে মিলন কুমার আপনি বলেছেন 25%, আসলে 4 গুণ ধরে আমাদের 25%টা এখানে আসবে, কারণ আমরা যদি 4 গুণ ধরি তাহলে আমাদের 25%টা আসবে। দেখেন, এটা আমরা 3 গুণ ধরে করেছি, কিন্তু আমি আপনাদেরকে একটি শর্টকাট ওয়ে শেখাবো, 4 গুণ দিয়েই শর্টকাট ওয়েটি শেখাবো। একটু দেখেন,
এই প্রশ্নকে যদি আমরা সংক্ষেপে করতে চাই, আমরা যদি একটু শর্ট টেকনিকটা আমরা শিখি এখানে, যখনই এই টাইপের সুদে আসলের কত গুণ, গুণ কথাটা উল্লেখ থাকবে, এখান থেকে আমরা সরাসরি এই অঙ্কটা সমাধান করার জন্য, এখানে সরাসরি সুদের হারটা নির্ণয় করার জন্য, সুদের হারটা যখন আমরা নির্ণয় করব তখন আমরা সরাসরি লিখব এখানে যত গুণ -1 গুণ 100 ডিভাইডেড বাই সময়, যে সময়টা আমাদের দেয়া থাকবে। ওকে, তো 4 গুণ 4 থেকে 1 বাদ দিব, দিয়ে এখানে একটা 100, এই যে দেখেন ডিভাইডেড বাই সময় হচ্ছে 12 বছর। এই দেখেন 3 গুণ 100, এই যে 12, আমরা যদি কেটে দিই তাহলে হবে 4, এই যে 25%। তাহলে কিন্তু আমি আপনাদের প্রথমে বেসিকটা দেখিয়েছি, আপনি যদি বেসিকটা জানেন তাহলে কিন্তু আপনি সংক্ষেপে কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারবেন। যখন আপনি দেখবেন যে সরল সুদে কোনো আসল এটা নির্দিষ্ট সময়ে সুদে আসলের এত গুণ বলবে, তখন আমরা সরাসরি শর্ট টেকনিক ব্যবহার করব। সুদের হার যত গুণ -1, যে গুণটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা -1 মাইনাস করব এবং মাইনাস করার পর একটা 100 দ্বারা গুণ দিব এবং নিচে আমরা যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা আমরা লিখব। যদি আপনি এইভাবে করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু অঙ্কটি সমাধান করতে পারবেন। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আর পরবর্তী অঙ্ক দেখি। আমি আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন, এটা খুব সহজেই এই প্রশ্নটি সমাধান করেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে বলছে 6% হার 9 মাসের 10,000 টাকার উপর মুনাফা মূলধন কত হবে। তাহলে প্রশ্নটি দেখেন, প্রশ্নটি আমি বলেছি আমরা যে অঙ্কগুলো করব এখানে বাৎসরিক একটা, এখানে বলছে 6% হার 9 মাসে এত টাকার উপর মুনাফা মূলধন কত হবে। তাহলে এটা 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এসেছিল। তাহলে এখানে বলছে মুনাফা মূলধন, মুনাফা মূলধন অর্থাৎ মুনাফা আসল। মুনাফা আসলের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লিখেছিলাম যে মুনাফা আসলকে আমরা প্রকাশ করেছিলাম P × 1 + RN। তাহলে এখানে যে মানগুলো দেয়া রয়েছে দেখেন, এখানে R এর মানটা দেয়া রয়েছে 6%। যদি আমরা এটাকে ভেঙে দিই 1/100, তাহলে আমরা লিখে দিতে পারি 3/50। এবং এখানে আসল দেয়া রয়েছে 10,000 টাকা এবং সময় দেয়া রয়েছে 9 মাস। তাহলে অবশ্যই আমাদের মাসকে বছর করতে হবে, বছর করতে গেলে আমরা 12 দ্বারা ভাগ করব এবং আমরা যদি এখানে কেটে দিই 3 × 3 = 9, 3 × 4 = 12, এত বছর। এই যে এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। এই যে 10,000, এখানে 1 প্লাস আর এর মান দেখতে পাচ্ছি 3/50 × 3/4, এই যে। তাহলে এখান থেকে আমরা 10,000 লিখবো, এখানে 1 + 9 200। তাহলে এখান থেকে আমরা লিখবো এই যে আমরা এখান থেকে লসাগু করব, তাহলে এখান থেকে কিন্তু আমরা সংক্ষেপে করতে পারি। যখন এরকম যোগ থাকবে, ভগ্নাংশের যোগ থাকবে 1 + সামথিং যদি কোনো মান থাকে, তাহলে আমরা সরাসরি এখানে লবে যে মানটা লিখবো সেই মানটা হচ্ছে এই দুটা মানের যোগফল অর্থাৎ 209। আমি যদি আরও একবার আপনাদের বোঝানোর চেষ্টা করি, এখানে 1 + 2/3 আছে, তাহলে আমরা সরাসরি লিখবো, হরটা ঠিক রাখবো, লবটা লিখবো এই দুটা মানের যোগফল। তাহলে আপনার হিসেবটা ক্লিয়ার। শুধু এটা মাথায় রাখবেন, এই যে 1 এর সাথে যদি যুক্ত থাকে 1 প্লাস কোনো ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন যোগ করব সরাসরি হরটা ঠিক রাখবো এবং লবের মানটা হবে এই লব এবং হরের যোগফল। শুধু এতটুকু মাথায় রাখবেন। এখন আমরা এখান থেকে দুটো শূন্য কেটে দিব, দিয়ে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 50 × 209। তখন এই দুটো মান আমরা গুণ করলে আমাদের
সঠিক উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এবং এই দুটো মানও গুণ করার একটি সহজ ওয়ে আছে। যখনই কোনো শূন্যযুক্ত কোনো মান থাকবে তখন গুণ করাটা খুব ইজি। দেখেন, এই 5 দ্বারা 9কে গুণ করব, 5 9 45, 45-এর 5, যেহেতু এখানে শূন্য রয়েছে 45ই হবে, 5 দোকানো 10। এই যে একটা শূন্য রয়েছে, এই শূন্যটা এখানে বসিয়ে দেন, এই যে। তাহলে এই সহজ প্রক্রিয়ায় কিন্তু আপনি সমাধান করতে পারেন। মিলন কুমার, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখেন, পরবর্তী প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলবো, এটা হচ্ছে আপনাদের আমার এই লাইভটি বা আমার এই ক্লাসটি আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, অষ্টম, নবম, দশম এবং জব প্রত্যাশী, প্রত্যেকের জন্যই এই অঙ্কটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন, আসন্ন 47তম বিশেষ পরীক্ষায় সেম ক্যাটাগরির একটি প্রশ্ন এসেছিল। এই জন্য আমি বলবো যে এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, এই প্রশ্নে যে বিষয়টা আছে, এই প্রশ্নে কি লেখা আছে এটা আগে দেখেন। প্রশ্নটা কি লেখা আছে, প্রশ্নটা বলছে কি, এটা আপনার আগে দেখতে হবে। প্রশ্নে যেটা বলছে এটা আমরা আগে দেখি। প্রশ্নে বলছে 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা দেয়া আছে। পার্থক্য বলতে আমরা কি বুঝি? ব্যবধান। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সাথে সরল মুনাফার যে ব্যবধানটা, সেই ব্যবধানটা এখানে 1 টাকা দেয়া রয়েছে। আমাদের বের করতে হবে, আসলটা নির্ণয় করতে হবে। সেই আসলটা আমরা নির্ণয় করব। তাহলে এইটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে দেখব যে এই টোটাল অঙ্কের ভিতরে যে যে মানগুলো দেয়া রয়েছে সেই মানগুলো আমরা আগে দেখে নেব যে কি কি মানটা দেয়া রয়েছে। দেখেন, এখানে দেয়া রয়েছে মুনাফার হার আর সমান এখানে 4% দেয়া রয়েছে। আমরা যদি ভেঙে দিই 4 গুণ 1/100, তাহলে এখান থেকে লিখবো আমরা হচ্ছে 1/25। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখান থেকে খেয়াল করুন, সময়টা দেয়া রয়েছে n সমান দেয়া রয়েছে 2 বছর। এখানে 2 বছর আমরা দেখতে পাচ্ছি। এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কি, এটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই। আপনাদের অবশ্যই আপনারা জানেন যে সরল মুনাফার চাইতে চক্রবৃদ্ধি মুনাফা সর্বদাই বেশি হয়। এটা আপনাদের এটা মানে আপনারা প্রত্যেকেই জানেন এটা, যে সরল মুনাফা যদি 100 টাকা হয়, চক্রবৃদ্ধি মুনাফা তার চাইতে অবশ্যই একটু বেশি হবে। মানে একই টাকায় একই সময় একই বছর, মানে একই টাকা হবে, একই বছর হবে, একই হার হবে। সেই ক্ষেত্রে সরল মুনাফার সাথে চক্রবৃদ্ধি মুনাফা সর্বদাই একটু বেশি হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে সরল মুনাফাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, খেয়াল করুন, সরল মুনাফাটাকে আমরা প্রকাশ করি হচ্ছে PRN দ্বারা, এবং চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি, চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি যে C-P। আমি একটু ভেঙে দেখিয়ে দিই। C এর মানটা হচ্ছে P × 1 + R⁻n-P। অর্থাৎ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা। এখন এই দুইটা মুনাফার পার্থক্য দেয়া রয়েছে। এই দুইটা মুনাফার আমাদের এখানে পার্থক্যের মানটা দেয়া রয়েছে। তাহলে এই দুটি মুনাফার পার্থক্য যেটা দেয়া রয়েছে, সেই পার্থক্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 টাকা। পার্থক্য বলতে আমরা অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফার মানটা বিয়োগ করব। তাহলে শর্ত যেটা রয়েছে P × 1 + R⁻n-P, চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা PRN, এটার মান দেয়া রয়েছে 1 টাকা। এখন এখান থেকে আমাদের সমাধান করে 1টা নির্ণয় করতে হবে। এখন আপনাদের প্রশ্ন যে এত বড় একটা ইকুয়েশন আমরা কিভাবে এত অল্প সময়ে সমাধান করব, এটা আপনারা একটু হয়তোবা দেখা যাচ্ছে আপনার 25টা অঙ্কে অনেক অঙ্ক আছে আপনি 30 সেকেন্ডে সমাধান করতে পারবেন, আবার অনেক অঙ্ক 5 সেকেন্ডেও সমাধান করতে পারবেন। কিছু অঙ্ক সমাধান করতে তো আপনার 2 মিনিট সময় লাগবে, কারণ এভারেজে আপনি কিন্তু সঠিক সময়ের মধ্যে সকল অঙ্কই সমাধান করতে পারবেন। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিছু অঙ্ক থাকবে আপনার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এরকম টাইপেরই একটা প্রশ্ন, মানে 25টা প্রশ্ন এমনভাবেই সাজানো হয়। তাহলে এই ক্ষেত্রে হয়তোবা আপনার 2 মিনিট
বা 1 মিনিট সময় লাগতে পারে। আপনি যদি ইকুয়েশনগুলো দ্রুত সমাধান করেন, আপনারা যদি হিসাবটা আপনি যদি দ্রুত মিলাইতে পারেন, তাহলে হয়তো বা সময়টা আরও একটু কম লাগবে। যেমন আমরা যদি এখানে প্রথমে যদি পিটাকে কমন নেই, একটু খেয়াল করবেন, প্রত্যেকটা এখানে 3টা পদ রয়েছে, 3টা পদের মধ্যে পি রয়েছে। আমরা পিটা কমন নিলে এখানে পাবো 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস আর এন, এই যে সমান হচ্ছে 1। এখন আমরা এখান থেকে যদি পিটাকে কমন নিই -1, এখানে আর এর মান যেটা রয়েছে 1/25, এন এর মান রয়েছে 2 সমান 1, এই যে। এখন আপনি এখানে সমাধান করেন। আমি বলেছিলাম যখনই 1 এর সাথে কোনো মান যোগ থাকবে তখন হরটা সেম থাকবে, লবটা হবে এই মানের সাথে লব এবং হরের যোগফল অর্থাৎ 26। এখন এই মানটা কি স্কোয়ার দেয়া আছে এখানে, -1 এখানে 2/25, এই যে। এখন খেয়াল করুন, এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে পি এর মান। এখন আপনাদের জানতে হবে এখান থেকে আরও এক লাইন যদি আমি একটু করে নিই আপনাদের জন্য, তাহলে বিষয়টা সুবিধা হবে। দেখেন 25 যদি আমি 2 বার গুণ করি তাহলে হবে এখানে 625, এবং 26 2 বার গুণ করলে আপনাদের মানটা দেখেন কত আসে, 26 গুণ 26, তাহলে 36, 6 × 12, 15, তাহলে 6 × 12, 4 × 1 = 5, এই দেখেন এখানে 676। তাহলে এখানে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 676, -1 - 2/25 ইজ ইকুয়াল টু 1। এখন এখানে যদি আমরা পিটাকে কমন নিই, পিটাকে যদি আমরা এখানে যদি আমরা লসাগু করি 625, তাহলে এখানে দেখেন 676 মাইনাস 1 সাথে এই মানটা গুণ করব 625, 25 যাবে 25 বার, 25 দিয়ে 2কে গুণ করলে হবে 50 ইকুয়াল টু কত, 1। এবার এখানে খেয়াল করুন, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এখান থেকে পি আমরা গুণ করলে পাবো 676 মাইনাস এখানে হবে 675, যোগ করে দিলাম এখানে 625 ইকুয়াল 1। এখন বাম পাশে কোনো মান গুণ থাকলে ডান পাশে যে সেই মানটা ভাগ হয়, এবং ভাগ থাকলে ওই মানটা গুণ হয়, এবং 676 থেকে 75 বাদ দিলে হবে 1। তাহলে আমরা বলতে পারি পি এর মান হবে পি সমান 625। এই অঙ্কটা আপনাদের মুখস্থ থাকার কথা, এটার উত্তর তো আপনাদের মুখস্থ থাকার কথা, কারণ এই অঙ্কটা এতটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু ব্যাখ্যাটা দিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। কারণ এইভাবে ব্যাখ্যা যদি আপনি ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এই অঙ্কটা কিন্তু এইভাবে সমাধান করতে পারবেন। সমাধান করার জন্য কিন্তু আসলে এখানে ক্যালকুলেটরের প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন যে আপনি এই অঙ্কটা সমাধান করবেন, তাহলে কিন্তু এখানে আপনার ক্যালকুলেটর ব্যবহার না করে কিন্তু আপনি এই অঙ্কটা সমাধান করতে পারবেন। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা যেহেতু এটা ইতিমধ্যে করে এসেছি, এগুলো আমরা পারবো। দেখেন এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা, এটাও আপনারা পারবেন। 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল। দেখেন এই প্রশ্নটা দেখেন, 10% সরল মুনাফায় 2000 টাকা, 1 বছরের মুনাফা কত টাকা হবে? 16তম শিক্ষক নিবন্ধন প্রিলি কলেজ লেভেলে এসেছিল। দেখেন এটা কি বলছে, 6% বার্ষিক মুনাফায় কত টাকা, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে। তাহলে এটা 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 স্কুল পর্যায়ে এসেছিল। আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে সময় নির্ণয় করতে বলছে। দেখেন যে এত % হার সুদে কত সময়ে 96 টাকায় সুদ 18 টাকা হবে। তাহলে এখানে সময় নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে সময় নির্ণয় করতে পারবো। আমি আশা করি আপনারা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। দেখেন পরবর্তী প্রশ্ন, দেখেন এখানেও আমাদের সুদের হার নির্ণয় করতে বলছে, এটাও আপনারা পারবেন। আমি বিশ্বাস রাখি আপনারা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। পনেরোতম শিক্ষক নিবন্ধন সুদ আসলে এই প্রশ্নগুলো আপনারা পারবেন, আমি আশা করি। যে মোটামুটি এখানে আমি যে প্রশ্নগুলো তুলেছি সব প্রশ্নগুলোই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে। 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি। দেখেন এইখানে একটু খেয়াল করুন এই প্রশ্নটা,
একটু আনকমন। প্রশ্নটা দেয়া আছে কি একটু আপনারা খেয়াল করবেন, এখানে প্রশ্নটা কি দেয়া রয়েছে দেখেন, প্রশ্নটা কি দেয়া রয়েছে একটু পড়ে নিন। বলছে বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকায় 3 বছরের সুদ আসলে এত টাকা হবে। তাহলে এখানে আবার বলি, বার্ষিক শতকরা কত হারে, কত হার মানে এখানে আমাদের মুনাফার হার, আর এর মানটাই নির্ণয় করতে বলছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা কার, এই মানটা যেটা দেয়া রয়েছে 425 টাকা, এই 425 টাকাটা কার মান দেয়া রয়েছে, সুদে এত টাকা 3 বছরে, তাহলে এটা আসল দেয়া রয়েছে, আসল এখানে দেয়া রয়েছে 425 টাকা। এখানে সময় যেটা দেয়া রয়েছে n সমান 3 বছর, এবং এখানে বলা রয়েছে সুদ আসলের এত টাকা। তাহলে সুদ আসল যেটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি 476 টাকা। খেয়াল করুন, আর এর মান বের করতে হবে, পি এর মান দেয়া রয়েছে, এন এর মান দেয়া রয়েছে এবং সুদ আসল দেয়া রয়েছে। তাহলে সুদ আসল বলতে আমরা বুঝি হচ্ছে সুদ যোগ আসল, এটা আমরা অলরেডি আলোচনা করেছি 476 টাকা। তাহলে এখানে দেখেন সুদটাকে আমরা কিভাবে নির্ণয় করব। এখানে আসল যেটা দেয়া রয়েছে এই মানটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু এখান থেকে সুদটা নির্ণয় করতে পারি। এই যে সুদ যখন বের করব 476 থেকে কিন্তু 425 টাকা বাদ দিব। আমি আসলে ব্যাখ্যা সহ করাচ্ছি, যদিও এত ব্যাখ্যা আপনাদের দেখানোর প্রয়োজন ছিল না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এগুলো, তারপর আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এখানে 1 2, তাহলে এখানে হবে হচ্ছে 5, তাহলে 51 টাকা। এটা হচ্ছে আমাদের সুদের মানকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, ইন্টারেস্ট। তাহলে এখন আমাদের বের করতে বলছে মুনাফার হার। আপনি কিন্তু এতটুকু না করে সরাসরি সুদ আসল থেকে যদি সুদের পরিমাণ বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু সরাসরি আসলটা বের হয়ে আসবে। এই জন্য আপনি এতটুকু না করলেও পারতেন, কিন্তু তারপরও আমি এটাকে দেখিয়েছি যে যাতে আপনাদের সুবিধা হয় এই জন্য। এখন এখান থেকে আমরা চলে আসি, এই জায়গা থেকে আমরা পি আর এন সমান আমরা লিখি হচ্ছে আই। এখান থেকে আর এর মানটা নির্ণয় করি আই ডিভাইডেড বাই পি এন। এখানে আই এর মানটা আমাদের দেয়া আছে, পি এর মানটা আমরা 425 টাকা শুরুতেই পাচ্ছি, এখানে 425 টাকা। এখান থেকে আমরা আর কি দেয়া আছে, আমাদের এনটা দেয়া রয়েছে 3 বছর, এবং আমরা কিন্তু এখান থেকে দুঃখিত, এখানে সুদে আরো একবার একটু দেখে নিই, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকায় 3 বছরের সুদ আসলে এত টাকা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটি 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের যে মানটা আসবে সেই মানটাই হবে আমাদের আর এর মান। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা এভাবে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। এখানে আমি আবারও বলছি, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদ আসলের এত টাকা হবে। তাহলে আমরা এখানে সুদ আসল থেকে যখন আমরা আসলের মানটা বাদ দিব, তখন আমরা সরাসরি এখানে সুদের মানটা পেয়ে যাব, এবং আমরা জানি পি আর এন সমান আই। এখান থেকে আমরা মানটা এভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে সমাধান করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।